এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন সালাউদ্দিন। এদিকে ভুল স্বীকার করলেন হাসিনা পুত্র জয়। আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ নেওয়ার সময় এখন, বলছেন শামীম সাঈদী। এবং সর্বশেষ জানাবো, এসি গাড়িতে করে 15 সেনা কর্মকর্তা কারা হেফাজতে, যা বললেন আইজি প্রিজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন সালাউদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এনসিপি জোট নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জোটবদ্ধ রাজনীতির বিষয়ে বিএনপির এ নেতা বলেন, সব দলের সঙ্গে আলোচনা চলছে, এনসিপির সঙ্গেও যোগাযোগ আছে, তবে এখনই জোট গঠনের বিষয়ে কিছু বলা যাচ্ছে না, আলোচনা চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, এই মাসের মধ্যেই 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, যাতে তারা মাঠে কাজ শুরু করতে পারেন। প্রত্যেক আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, শরিক দলের সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ হবে। যারা মনোনয়ন পাবেন না তাদেরও অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক ও গণতন্ত্রপন্থী অন্যান্য শক্তিগুলোকে সঙ্গে নিয়ে 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। জোট ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড় দেওয়ার পরিকল্পনাও আছে। এর আগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে রাজনীতি করা বা নির্বাচন করব, এখনো পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা আমরা করিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, আমরা যেহেতু পুরো বাংলাদেশে গেড়ে বসা হাসিনা রেজিমের পতন ঘটাতে পেরেছি, ঐক্যবদ্ধভাবে আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা 300 আসনে কাজ করতে পারব। অন্যদিকে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেন, আপাতত বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভুল স্বীকার করলেন হাসিনা পুত্র জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় স্বীকার করেছেন, তার মায়ের সরকারের সময়ে কিছু ভুল হয়েছিল। তবে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে সরকার 1400 মানুষকে হত্যা করেছে। ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে, তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু। এখন যা হচ্ছে তা আসলে আমার মা ও আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখার রাজনৈতিক কৌশল। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা। এটি হবে গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন, যে অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 3 দিন পর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু গত মে মাসে তার সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এবং দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে। অনেকেই দেশ ছেড়ে ভারতে ও অন্যত্র পালিয়ে যান। হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ থেকে শুরু করে দুর্নীতির নানা অভিযোগে একাধিক মামলা চলছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ 6টি আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি ইউনূসের কাছে এক যৌথ চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায়। তারা বলেছে, এটি মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতার পরিপন্থী এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত মানুষদের গ্রেপ্তারের হাতিয়ার হয়ে উঠেছে। জয় বলেন, যদি আওয়ামী লীগকে যথেষ্ট সময় না দেওয়া হয় প্রস্তুতির জন্য, তাহলে এই নির্বাচন জনগণ ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। এখনই আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে দেওয়া হচ্ছে না। শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা উঠলেও নির্বাচন হবে এক প্রহসন।
বর্তমানে বাংলাদেশের 17 কোটি মানুষের সংসদীয় গণতন্ত্রে 52টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। হাসিনা সরকারের পতনের পর এখনও দেশে গণতান্ত্রিক রূপান্তর হয়নি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি আসন্ন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হলো 1 দশকের বেশি সময় পর নিষিদ্ধ জামায়াতে ইসলামী রাজনীতিতে ফিরে এসেছে। 1 বছর পরে তারা সংগঠন পুনর্গঠন করেছে এবং অন্যান্য ইসলামপন্থী দল ও গোষ্ঠীর সঙ্গে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। জয় সতর্ক করেছেন, যদি অস্থিতিশীলতা অব্যাহত থাকে ইসলামপন্থীরা লাভবান হবেন। তিনি অভিযোগ করেন ইউনূস তাদের মদত দিচ্ছেন এবং প্রহসনে নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের ক্ষমতায় আনতে চান। মানবাধিকার ইস্যুতে জয় বলেন, সব হত্যাকাণ্ডই দুঃখজনক এবং তদন্ত হওয়া উচিত। তবে তিনি অভিযোগ করেন ইউনূস সরকার অভ্যুত্থানকালে সহিংসতাকারীদের দায়মুক্তি দিয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ডাইনি শিকার অভিযান শুরু করেছে। গত সপ্তাহে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনালে একজন প্রসিকিউটর হাসিনার মৃত্যুদণ্ডের দাবি করেছেন। হাসিনা কোনো আইনজীবী নিয়োগ দেননি এবং এই বিচারককে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন। জয় আরও দাবি করেন, ইউনূস সরকারের মানবাধিকার রেকর্ড ভয়াবহ। তার ভাষায়, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী 1 বছরেরও বেশি সময় ধরে জেলে, জামিন পাচ্ছেন না। প্রায় 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 31 জন মারা গেছেন হেফাজতে। তিনি অভিযোগ করেন সংখ্যালঘুরাও এখন টার্গেট, বিশেষ করে হিন্দুরা। তবে অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ অস্বীকার করেছেন। আলামা সাঈদী হত্যার প্রতিশোধ নেওয়ার সময় এখন, বলছেন শামীম সাঈদী। আলামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছেন, আমার পিতা কুরআনের পাখি আলামা সাঈদীকে সারা দেশের মানুষ একমাত্র কুরআনের কারণেই ভালোবাসতেন। আলামা সাঈদীর অপরাধ ছিল তিনি মানুষের দ্বারে দ্বারে কুরআনের দাওয়াত পৌঁছে দিতেন, যার কারণে 13টি বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। হাসপাতালে হাসি মুখে ছিলেন, সেখানে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার সময় এখন। শামীম সাঈদী বলেন, আগামী নির্বাচন আপনার আমার ভারত থেকে আগ্রাসন মুক্ত হওয়ার লড়াই। আগামী দিনের লড়াই ইসলামকে রক্ষা করার লড়াই। আগামী দিনের ভোট আপনার আমার স্বাধীনতা রক্ষা করার ভোট। এই যুদ্ধে পরাজিত হওয়ার সুযোগ নেই। এখন দেশের মানুষ চায় একটি কল্যাণমুখী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। তাই পাড়া মহল্লায় দাঁড়িপাল্লার গণজোয়ার তুলতে হবে। শামীম সাঈদী বলেন, তারা গত 16টি বছর এদেশে শাসন করেছে। আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলার 28 লাখ কোটি টাকা চুরি করে নিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে। আপনার আমার পরিবারের তরুণ তরুণীদের হাতে মাদক ধরিয়ে দিয়ে ঘুমিয়ে রেখেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।